সমন্বয়কদের নিজেদের মধ্যে কি মারামারি হচ্ছে দর্শক আপনারা দেখতে পারবেন। সর্বশেষ নাহিদ এবং সার্জিস হাসনাতের কি হয় আপনারা হাতাহাতি, সংঘর্ষ, কিলাকিলি প্রধান 5 সমন্বয়কের। এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল গঠন নিয়ে কঠিন মারামারি হয়, অনেকের অবস্থা খুবই ভয়াবহ। অন্যদিকে সেনাপ্রধানও একটি বার্তা দিলেন, সাধারণ শিক্ষার্থী জনগণ সকাল থেকেই আবারও রাজপথে নেমেছে। কি হবে এবার? ডক্টর ইউনূসের উপর অনেক প্রভাব পড়ে। তাহলে কি শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে, নাকি দেশটা এইভাবে গৃহযুদ্ধের পরিবেশেই চলবে? আজকে কিন্তু যে হট্টগোল ইতিমধ্যে বাংলাদেশে লাগছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কমিটি, এটিকে নিয়ে, এটি আসলে শুরুর প্রথম দিক দিয়ে কিন্তু তাদের বিশৃঙ্খলা দিয়ে শুরু হয়েছে। দেখলাম মারামারি করতেছে কমিটিতে ঢুকলে, অর্থাৎ কে গণতান্ত্রিক বাল আর কে গণতান্ত্রিক আবাল, এই নিয়ে তাদের মধ্যে বিরাট মারামারি। যাকে নিবে তাদের এই আগাছা কবে নুন হলো কে জানে, কিন্তু তারা এখনই মারামারি প্র্যাকটিস করতেছে, কারণ এরা তো মারামারি করেই চলে। মানে দুই গ্রুপের সংঘর্ষ এবং সেখানে ব্যাপকভাবে একে অপরকে পেটায়। কেন পেটায়? ওই যে নাহিদ আপনার পদত্যাগ করছে না, এখন ওই উপদেশটা নিয়ে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে, কিংবা আপনার প্রধান উপদেষ্টার কি বলে ডক্টর ইউনূসের পাশে কে থাকবে এটা নিয়ে, আসিফের জায়গা দখল করবে কে এটা নিয়ে। আমাকে সে হচ্ছে ডিরেক্ট, আমাকে কামড়ের দাগ আছে, ও হচ্ছে ডিরেক্ট কামড় দেয়। এটা খুবই বাজে ছিল, আমাকে বুকে ঘুষি দিয়ে সেন্সলেস করে ফেলা হয়। এটা ভিডিও আছে অলরেডি ভাইরাল ফেসবুকে। নিজেদের মধ্যে মারামারি করলে এবার দেশ বিপন্নতার মুখে পড়বে, এমনই বেশ কিছু মন্তব্য করতে দেখা গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, এবং তার বক্তব্যকে ঘিরে এখন জল্পনা সৃষ্টি হচ্ছে এবং তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই মুহূর্তে আমি যখন নিউজ করছি, আপনার 2 জন ছাত্র তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অবস্থা খুব বেশি গুরুতর না, তবে একবারে যে পজিটিভ বলবেন তাও না। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই হাতাহাতির ঘটনায়। এই জন্যই তো বলি যে দুই গ্রুপের সংঘর্ষ কেন, যেখানে হসপিটালে প্রতিনিয়ত কাতরাচ্ছে বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাট, আপনার মা বোনদের উপরে কোন দিকে মনে করেন সমন্বয়কদের ভিতরে মারামারি। এবার উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক সার্জিস আলমকে গণধোলাই দিয়েছে সমন্বয়করা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই উপদেষ্টা নাহিদ ও সমন্বয়ক সার্জিস আলমকে গণধোলাই দিয়েছে? এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, সেগুলোই আজকের ভিডিওতে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা তথ্য সমন্বয়ক সার্জিস আলম ও উপদেষ্টা নাহিদকে নিয়ে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। যাই হোক বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে আর ভিডিওতে বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সমন্বয়কদের ভিতরে মারামারি করে মূলত কাকে কাকে গণধোলাই দেওয়া হয়েছে। সবাইকে জানাই ঈদ মোবারক। অনেকে বলবেন যে তুষার ভাই, এখন তো রমজানই শুরু হইল না মিয়া, তো ঈদ কেমনে হইল? ভাই সবাইকে জানায় আবারও ঈদ মোবারক। শোনেন, সেটি হচ্ছে সমন্বয়করা কিংবা ঢাবির আপনার ছাত্ররা দুই গ্রুপে সংঘর্ষ এবং 2 উইকেট পতনের মুখে। কি ভাবতেছেন? মানে 2 গ্রুপের সংঘর্ষ এবং সেখানে ব্যাপকভাবে একে অপরকে পেটায়। কেন পেটায়? ওই যে নাহিদ আপনার পদত্যাগ করছে না, এখন ওই উপদেশটা নিয়ে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে, কিংবা আপনার প্রধান উপদেষ্টার কি বলে ডক্টর ইউনূসের পাশে কে থাকবে এটা নিয়ে, আসিফের জায়গা দখল করবে কে এটা নিয়ে, নাহিদের জায়গা কে বসবে এটা নিয়ে। এই ঘটনা নিয়ে নিজেদের ভিতরে ব্যাপক সংঘর্ষ, এবং ঢাবির 2 শিক্ষার্থী কি আপনার পতনের মুখে। তারা বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মনে করেন ভর্তি আছে, মানে অবস্থা খুবই কি গুরুতর। 2 জনই মনে করেন আইসিইউর ভিতরে ভর্তি আছে। যে কোনো সময় আপনার 1, 2, 3 মনে করেন হয়ে যেতে পারে, বলা যায় না। তাই আবারও জানাই সকলকে ঈদ মোবারক। দেখেন, আমাকে আসলে কেউ ভুল বুঝবেন না, আমিও চাই না তাদের মৃত্যুবরণ হোক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত কিংবা আপনার আরো জানি 1000 বছর তাদেরকে বাঁচায় রাখে। এখন আসুন দর্শক বন্ধুরা, এই 2 গ্রুপের ভিতরে সংঘর্ষের মূল আরো কারণ হচ্ছে এই যে আপনার আসিফ, মাহমুদ এরা যে পদত্যাগ করতেছে, এটার কারণে, কিংবা এই যে জায়গাটা দখল করতে হবে, কারণ এক গ্রুপ খাইছে আরেক গ্রুপকে তো খেতে হবে, তাই না? আপনার আসিফের কথাই বলি, তিনি আপনার কম্বল বিতরণ করতে চায়,
তিনি আপনার কম্বল বিতরণ করতে যায় হেলিকপ্টার দিয়ে, মানে 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে যায় 50 লাখ টাকার ফুয়েল পরিয়ে। এখন এটা তো মনে করেন দখল করতে হইব রে ভাই, হেলিকপ্টার চড়তে হইব না? চড়তে হইব কি না? হেলিকপ্টার চড়তে হইব, কোটি কোটি টাকা মনে করেন আত্মসাৎ করতে হবে, তাই না? বহির্বিশ্বে কিংবা আপনার পশ্চিমা দেশে সিটিজেনশিপ নিতে হবে, ওই দেশে মনে করেন ব্যাংক ব্যালেন্স মনে করেন ভর্তি করতে হবে, তাই না? নিজের পরিবারটাকে মনে করেন আরো 1000 গুণ ডেভেলপ করতে হবে। এদিকে মনে করেন আমাদের বৈষম্য বিরোধী যাতে কানে কানে বলি, জাগো নাকি আমরা মনে করি যে আন্দোলন নিয়ে গেছি না ডাক দিয়া, ওদেরকে মাইরা এখন আমাদের তো বড় হতে হবে, বুঝেন নাই? এই নাকি হসপিটালে আছে, মইরা যাওক, আমাকে দেওয়ার সময় আছে। আরে মিয়া হোনেন, আমরা ওদের সেন্টিমেন্ট নিয়ে আমরা এই আন্দোলন করছি, বুঝছেন? তো এইটা সবার সামনে প্রকাশ করা যাব না, বুঝেন নাকে? সবার সামনে প্রকাশ করলে ধরা খেয়ে যাবো মিয়া, পরে পাবলিক আমাদেরকে পেদানি দিবে, বুঝেন নাই? পাবলিকের পেদানি খাওয়ান যাব না। তুষার ভাই শুনেন, আপনারা সিক্রেট ভাবে বলি, শেখ হাসিনার পতন ঘটাইছি এমনিই মিয়া। ওই যে আবু সাহিদ, পরে তো আমরা মারছি। তারপর আপনার এই যে পানি লাগবে পানি, বুঝেন নাই? মুগ্ধ, ওরে তো আমরাই মারছি। আরও যে শিক্ষার্থীরা মরছে না, ওগো আমরাই মারছি। তো মারার পরে এখন নাম দিয়ে দিচ্ছি শেখ হাসিনার। আর উল্টো দিকে ওই যে যারা আমি মনে করেন আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে না, যারা হসপিটালে এক একজন পাও হারাইছে, হাত হারাইছে, চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কাতরাচ্ছে, কিংবা আমাদের মুখের দিকে তাকায় রয়েছে, আমরা টাকা দেবো আর ওরা মনে করেন উন্নত মানের চিকিৎসা নিব, ইম্পসিবল ভাই, 1 টাকাও দেবো না। ডক্টর ইউনুস যে টাকা দিছে না আমাগো, আমরা সবাই ভাগাভাগি কইরা ভাই নিয়ে গেছি গা। পরিবারটা বাঁচতে হইব, নিজে বাঁচলে বাপের নাম ভাই, বোঝেন নাই? ওরা মরুক গা, মুদাহার বিষয়, পকেটে টাকা এসে সমস্যা কি? বর্তমানে মনে করেন এই অবস্থা, বুঝতে পারছেন? তাদের অবস্থা সেম একই রকম। শোনেন তুষার ভাই, আরো একটা সিক্রেট কথা কই কানে কানে, সেটা কি জানেন? এই যে যে নাহিদ, আসিফ, ওরা যে পদত্যাগ করতেছে না জায়গায় থেকে, কারণ ওরা ভাই অনেক খাইছে, ওরা অনেক খাইছে মিয়া। এখন ওরা যদি এখান থেকে না সরে তাহলে ধরা খাইয়া যাইব, পাবলিক বুঝা যাইব। এই কারণে ওরা মনে করেন পদত্যাগ কইরা আপনাদের মাঠে নামছে। ওই যে বৈষম্য বিরোধী যে আপনার ইটা সরকার গঠন করতে চায়, আপনার সংসদ নির্বাচন করতে চায়, এইটার কাজে একটা বাহানা মিয়া। এখন এই জায়গাটা মানে ওদের যে জায়গাটা মানে অন্য কাউরে বসাইতে হইব, কারণ এখন অন্য কাউরে খাওয়ার সুযোগ করে দিতে হইব। কারণ যারা নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড, ওদেরকে তো খাওয়ার সুযোগ করে দিতে হইব, না দিলে তো পরে আপনার মিডিয়ার সামনে যে কোনো মুহূর্তে এটা ফাঁস করে দিব মিয়া, বোঝেন নাই? এটার জন্য এখন আপনার নিজেদের ভিতরে মনে করেন মারামারি লেগে গেছে ভাই। তবে 2-4টার যদি আবার মারতে হয় ভাই কোনো সমস্যা নাই, 2টারে আইসিইউতে পাঠাইছি, লাগে আর 10টারে মনে করেন আইসিইউতে পাঠাবো। মনে করেন টাকার টাকা, মনে করেন ভাই, আরে টাকা রে ভাই, কোটি কোটি টাকা মিয়া, কোটি কোটি টাকা দেন নাই। আসিফ রে 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে চায়, 50 লাখ টাকার ভাই তেল ফোরাইয়া, বুঝতেছেন আপনি এখানে কত টাকা? তো এটার জন্যই ওরা মনে করেন পদত্যাগ করতেছে। মূল রহস্যটা তাহলে এই জায়গায় না, মূল রহস্যটা তাহলে এই জায়গায়। বর্তমান এর জন্যই তো বলি যে 2 গ্রুপের সংঘর্ষ কেন, যেখানে হসপিটালে প্রতিনিয়ত কাতরাচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাট, আপনার মা বোনদের উপরে তাদের কি বলে প্রতিনিয়ত তাদের ইজ্জত হানি হইতেছে, সব কিছু হইতেছে। কোনো দিকে মনে করেন সমন্বয়, কোনো নজর নাই, কোনো দিকে নজর নাই। হ্যাঁ, আর একদল আছে বহির্বিশ্ব থেকে বাংলাদেশটাকে কিভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল করা যায়, কিংবা কালকে না পরশু আপনার বুলডোজার নিয়ে অরে ভাঙতে হইব, অরে মারতে হইব, অরে ধরতে হইব, এই ধরনের হংকার দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মনে করেন আসল রহস্য। মানে এরা বর্তমান নিজেদের ভিতরে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, লুটপাট শুরু হয়ে গেছে বাংলাদেশে, লুটপাট। ওই যে একটা কথাই আছে না ভাই আমাদের বাংলাদেশে, যে বাঙালি যদি মাগ না পায় সাদা লুঙ্গিতেও আলকাতরা নিয়ে যাইব, তো আমাদের অবস্থা একই রকম হয়েছে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে যে বাজার আছে, তাদের অবস্থা ঠিক একই রকম ভাই। বর্তমান যারা নাকি সাধারণ জনগণ আছে, তাদের দিকে তাকানোর সময় নাই। দেখেন এই 7 মাসের ভিতরে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয়েছে? হয় নাই।
কারণ আপনি যদি পরিবর্তন চান তাহলে আপনাকে বলবে, মনে করেন কি বলে, এই ফ্যাসিস্ট, আপনাকে বললে ফ্যাসিস্ট, আর ওরা হচ্ছে দেশপ্রেমিক। বোঝেন নাই? আপনি হচ্ছে ফ্যাসিস্ট যদি আপনি তাদের বিপক্ষে কথা বলেন বা ন্যায়ের পক্ষে বলেন, আপনি হয়ে যাবে ফ্যাসিস্ট আর ওরা হয়ে যাবে দেশপ্রেমিক। বুঝতে পারতেছেন? বাংলাদেশে আনাচে কানাচে বর্তমান দেশপ্রেমিক অভাব নাই, অভাব নাই। কারণ ওই যে লুটপাট করে মনে করেন খাইতে পারতেছে, এই হইতেছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো আমি আসলে শেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে। দেখেন, এখন পর্যন্ত যদি আপনারা না বোঝেন তাহলে ভাই আর কিচ্ছু বলার নাই, সত্যি কিচ্ছু বলার নাই। এক বুক হতাশা ছাড়া আর কিচ্ছু না। 2 দিন পরে ওই যে নিজের গোয়া নিজে থাপড়াইবেন, আর মনে করেন নিজে মনে করেন রাস্তায় আটবেন, আর নিজে মনে করেন বড় একটা মনে করেন ও কি যে ওয়েট ওই বলে ভাই নিজে মনে করেন খালি গাইল পারবেন, এছাড়া আর কিচ্ছু করা থাকবে না। অতএব নিজেকে নিজে যাতে গাইল দিতে না হয় বা নিজের কপাল যাতে নিজেকে থাপড়াতে না হয়, অতএব তার আগেই মাঠে নেমে পড়ুন। কেমন? তার আগেই এদের এগেনস্টে নেমে পড়েন, ভালো হবে। আশা করি বাংলাদেশটা পুনরায় আমরা এই জঙ্গিবাদীদের হাত থেকে উদ্ধার করতে পারবো। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই। আমন্ত্রণ জানাচ্ছি মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ জন অধিকার পার্টির চেয়ারম্যান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইসমাইল হোসেন সম্রাট। সম্রাট, বিশেষ এক মুহূর্তে আপনার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে। আপনি এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনার কাছে যদি সরাসরি প্রশ্ন করি যে নতুন যে রাজনৈতিক দলটি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমরা শুরু থেকেই দেখছি যে নানান ধরনের ভাঙনের মধ্য দিয়ে রাজনৈতিক দলটি গড়ে উঠছে এবং আপনিও সাবেক ছাত্র সমন্বয়কদের একজন, আপনি নিজেও একটি দল গঠন করেছেন, সেই দলে আপনি চেয়ারম্যান, এবং নতুন এই দলের ছাত্র সংগঠন হিসেবে যারা আত্মপ্রকাশ করতে যাচ্ছিল বুধবার বা করেছে, তুমুল একটা সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। আসলে কেন শুরু থেকে এতটা ভাঙন? জি পান্না ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনাদের অনুষ্ঠান মানচিত্র। দেখুন, আমি শুধু আপনাকে এর আগের টকশোতেও আমি আপনার সাথে অনেক কথাই শেয়ার করেছি, যেটা হয়তো আমি তার আগে কখনো বলি নাই। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা আমি মনে করি যে এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য যে এত বড় একটা বিপ্লব, এত বড় একটা আন্দোলনের পরে সেই সংগঠনের মধ্যে এতগুলো বিভাজন হবে এবং তারা ওপেন ক্লাশ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসেও বেশ কয়েকবার আপনারা দেখেছেন যে মারামারি হয়েছে, কিন্তু আজকে তারা যে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যদি ভুল না বলি, আপনি দেখবেন সেখানে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে তারা সবাই ছিল। কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি থেকে তারা সরে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন হাসনাত আব্দুল্লাহ আহ্বায়ক হলেন, নতুন কমিটি থেকে সমন্বয়করা সরে গেলেন। এখন যে লাস্ট তারা যেই সংগঠনটা করেছে, ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ, তো এখানে আমি তো আপনাকে বলবো যে যারা আন্দোলনের সময় ছিল, ধরেন 100 জনের মধ্যে 10 জন সমন্বয়ক এই সংগঠনের সাথে নেই, তাহলে এটা হোল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নতুন ছাত্র সংসদ হয় কিভাবে ছাত্র সংগঠন? আমি বলি যে এটা জাতির খুবই দুর্ভাগ্য যে যে যার মতো করে জাতির সাথে রাজনীতি করছে, জুলাই আগস্টের এই প্ল্যাটফর্মকে বিক্রি করে, আমি যদি ভুল না বলি। তো এই ধরনের জাতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত এগুলো কামনা করে নাই। আমরা দেখেছি, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন যখন করেছি, আপনি দেখবেন সেখানে আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যে কেন্দ্রীয় কমিটি ছিল, প্রত্যেকটা ক্যাম্পাস থেকে সেখানে ছিল। কিন্তু এই আন্দোলনটা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা প্ল্যাটফর্ম তারা গড়ে তুলেছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো 17 ধরেন জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু আন্দোলন ঢাকাতে যে কয়েকটা স্থানে আন্দোলনটা দুর্বার গতিতে হয়েছিল, তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে বাড্ডা রামপুরা। সেখানে সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে সেখানে সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতার সাথে এই মাদ্রাসা শিক্ষার্থীরা। দুটা জায়গা আপনি যদি বলেন, উত্তরা সেখানে কলেজ শিক্ষার্থীরা, মিরপুর থেকে সায়েন্স ল্যাব এই ধানমন্ডি রুট পুরোটা এটা নেতৃত্ব দিয়েছে ঢাকা কলেজ, 6-7 কলেজের শিক্ষার্থীরা, ইডেন কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকলি কোথাও কোন আন্দোলনের নেতৃত্ব এই পালিয়ে স্ট্যাটাস দিয়েছে। এই আমি যদি ভুল না বলি দুঃসময় যখন হলগুলো বন্ধ হয়েছিল, তো আন্দোলন যেহেতু একসাথে হয়েছিল, এখন যদি এই সংগঠনটা সবাইকে নিয়ে একসাথে হতো তাহলে তো এই ত্রিমুখী সংঘর্ষ মধুতে কিন্তু গোলাগুলি হয় নাই। গোলাগুলি হয়েছিল বাড্ডাতে, গোলাগুলি হয়েছিল রামপুরায়, যাত্রাবাড়িতে, উত্তরাতে, সায়েন্স ল্যাবে। তো যে কয়েকটা স্থানে গোলাগুলি হয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছে সেই আন্দোলনের, তাদের কাউকে তো মধুর ক্যান্টিনে আমি দেখি নাই। যেমন আমি যদি আপনাকে বলি, সারা বাংলাদেশ থেকে আপনি যদি ধরেন উপদেষ্টাদের মধ্যে 3 জন হয়েছিল, সেই উপদেষ্টারা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিল। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যে কমিটি করেছিল সারজিৎ থেকে হাসনাত, সব ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয় নাগরিক কমিটি করেছে, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ভাই বাহিরেররা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো 10%। আপনি জাতীয় নাগরিক কমিটি, আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল নেতৃত্ব ছিল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 10%, বাকি 90% ছিল ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো সেখানে তো 90%-এর অংশগ্রহণ নেয়, অর্থাৎ 90%-এর মাথা বিক্রি করে এই 10% বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলছে আর বলছে কথায় কথায় যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। তারা প্রমাণ করুক যে আন্দোলনের সময় তাদের সাথে কয়জন সমন্বয়ক এই নতুন সংগঠনে আছে, কয়জন বৈষম্য বিরোধীর বর্তমান কমিটিতে আছে, জাতীয় নাগরিক কমিটিতে আছে। যদি না থাকে যারা আন্দোলনের সময় ছিল, তাহলে তো এইটা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্ম না। হাসনাত আব্দুল্লাহর যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, সেটাও বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্ম না। জাতীয় নাগরিক কমিটি নাসিরউদ্দিন পাটোয়ারি, সেটাও বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্ম না। নতুন তারা যে ছাত্র সংগঠন করেছে, সেটাও বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্ম না। আর 28 তারিখে যেটা হবে সেটা তো আপনারা দেখতে পারবেন, তারপরে আমি কথা বলবো। তো এগুলো আমি মনে করি যে জাতির মধ্যে বিভাজনটা সম্পূর্ণভাবে আন্দোলনের পরে 5 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে এটা বাংলাদেশের ছাত্র সমাজ আশা করে না। তারা বারবার যেটা করেছে, তারা প্রত্যেকটা জায়গায় বন্যার যখন এই সারা দেশ থেকে মানুষ এসে বন্যায় টিএসসিতে যখন ত্রাণ কার্যক্রম করেছে, ত্রাণ দিয়েছে, দেওয়ার সময় তারা সারা বাংলাদেশ থেকে নিয়েছে। আর তারা যখন সেটাকে বিভিন্ন দেশে পাঠাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে স্টুডেন্ট ছাড়া কাউকে সেটা দিবে না। তো এই যে দ্বিমুখী আচরণ, এটা জাতি ভালোভাবে নিচ্ছে না এবং এটা জাতির জন্য আমি মনে করি যে একটা দুর্ভাগ্য। সম্রাট, আমি যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এত বড় একটা আন্দোলন যেটি গণ অভ্যুত্থানের রূপ নিল, একটা সুশৃঙ্খল জায়গা থেকে আমরা দেখেছি, মোটামুটি একটা সুশৃঙ্খল জায়গা থেকে আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনে ছিলেন, কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেন এত ভাঙন, এত বিভক্তি, এত চরমপন্থা, আমরা বলতেই পারি সাংঘর্ষিক যে অবস্থা, তা তো চরম অবস্থাতেই যাচ্ছে। কেন এই ধরনের বিশৃঙ্খলা? এর পেছনের কারণটি কি? মানে এই পরিকল্পনাগুলো আসলে কোত্থেকে আসছে? আমি যদি সরাসরি পরিকল্পনার কথা বলি, যে নতুন দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদের মূল পরিকল্পনায় আসলে কারা? এটা 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 জনমানুষের, অর্থাৎ বিপ্লবের সাথে যাদের সম্পর্ক ছিল, সাধারণ ছাত্র জনতা, তাদের পক্ষ থেকে এই পরিকল্পনাটা হচ্ছে না বিদায় বারবার ভাঙন হচ্ছে। এই পরিকল্পনাটা হচ্ছে সম্পূর্ণভাবে যে কোনো একটা জায়গা থেকে, ধরেন বিদেশি শক্তি বলতে পারেন আপনি, দেশীয় শক্তি বলতে পারেন, কোন গোয়েন্দা সংস্থা বলতে পারেন, আমি নাম বলবো না, যার জন্য এই বিভাজনটা সৃষ্টি হচ্ছে। মানুষের পালস বুঝছে না, অর্থাৎ মানুষ যা চাচ্ছে সেটা এই সংগঠন থেকে যারা বিভিন্ন জায়গায় বেরিয়ে যাচ্ছে তারা সেটা করছে না, যার জন্য এখানে সুবিধাবাদীরা স্থান পেয়ে যাচ্ছে এবং ইন্টেনশনালি বলা হচ্ছে যে এই ব্যক্তিকে এই জায়গায় রাখতে হবে। এটা যে কোনো একটা জায়গায় আমি বলবো যে এটা জনমানুষের সাথে একদমই সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে জুলাই আগস্টের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে বারবার বিতর্কিত হতো না। আজকে ছাত্র সংগঠন হবে, 10টা ছাত্র সংগঠন হবে, সেখানে মারামারি কেন হবে? এই একটা প্রশ্ন আমি যদি বলি, ছাত্রদের মধ্যে যারা মারামারি করছে তাদের পরিচয় কি? এই যে দুইটা গ্রুপ যে হয়েছে কেন হবে? ছাত্রদের তো গ্রুপিং করার জন্য, কাউকে ধরেন নতুন সংগঠন বিক্রি করার জন্য জুলাই আগস্টের অভ্যুত্থান হয় নাই। তো এটা আমি মনে করি যে জবাবদিহিতার মধ্যে আনা উচিত, যে এই প্ল্যাটফর্মটা যে যার মতো করে ব্যবহার করতে পারবে না। এটা একটা সামাজিক মুভমেন্ট হিসেবে থাকবে, এটাকে রাজনীতি করার যে যার মতো করে রাজনীতি করছে এই প্ল্যাটফর্ম দিয়ে। এটা জাতির জন্য আমি মনে করি যে দুর্ভাগ্য। সবাই বারবার কিছু বলে যে এটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সংগঠন,
আপনি গণভোটের ব্যবস্থা করেন। আপনি যারা আন্দোলনের সাথে ছিল সবাইকে বলেন যে এই আন্দোলনের সাথে কয়জন আছে এই প্ল্যাটফর্মে, তখন দেখবেন যে আপনি থলের বিড়াল বেরিয়ে আসবে। একদমই আন্দোলনের সময় তো তখন ভিডিও ফুটেজ ছিল, যারা রাজপথে ছিল তাদের প্রত্যেককে আপনারা চিনেন, আপনারা যারা সাংবাদিক, আমরা যারা আন্দোলন ছিলাম আমরাও চিনি। তো এই নতুন সংগঠনগুলোর সাথে কয়জন যুক্ত আছে, বাকি বাকি যে 90% অংশ সেটা কেন নেই, সেই ব্যাখ্যাটা আপনি তাদের থেকে শুনতে হবে যে আপনারা কেন নতুন শক্তির সাথে যাচ্ছেন না। একসাথে বিপ্লব করেছেন, বুক পেতে দিয়েছেন, হ্যাঁ, ট্যাঙ্কের সামনে বুক পেতে দিয়েছেন, এখন আপনারা নতুন শক্তি উত্থান হচ্ছে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে, তরুণরা আগামী দিনে দেশ পরিচালনা করবে, ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আপনারা কেন সেখানে যাচ্ছেন না? কেন এত অনাগ্রহ, কেন এত বিভাজন, কেন এত মারামারি, কেন এত হানাহানি, কেন এত টেন্ডারবাজি? এই জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র বিশেষ কিছু ব্যক্তি যখন এই পুরো সংগঠনের গ্লেজটা নিয়ে বিপ্লবটাকে পুঁজি করে তারা তাদের মতো করে রাজনীতি করছে, টেন্ডারবাজি করছে, তারা তাদের আখের গোছাচ্ছে। শুধুমাত্র এই কারণে এই বিভাজনগুলো হচ্ছে। কারণ যারা অরিজিনাল বিপ্লবী 90% আপনি দেখবেন তাদের পারিবারিক অবস্থা কি, যারা আন্দোলনের সময় ছিল এই 8 মাসে তাদের মধ্যে কি পরিবর্তন হয়েছে, আর যারা সত্যিকার অর্থে সুবিধা নিচ্ছে তারা কি অবস্থানে আছে 8 মাসে, এটাই হচ্ছে ব্যবধান। এই প্রসঙ্গ যখন তুললেনই সম্রাট, আমার খুব সরাসরি একটি প্রশ্ন, এই দলটি করতে গিয়ে আমরা দেখছি ব্যাপক আয়োজন চলছে, হতেই পারে, কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যেহেতু ছাত্রদের সংগঠন বা ছাত্রদের নতুন রাজনৈতিক দল, আপনার কথা সূত্র ধরে আমার প্রশ্ন যে এখানে অর্থের সংস্থান তো নিশ্চয়ই কেউ না কেউ করছে, আমার যদি ভুল না হয়ে থাকে, অথবা মানুষ এমনটি বলা বলি করছে। এই অর্থের আকারটি কেমন, আর যদি কোনো ধরনের অর্থ এসেই থাকে এই রাজনৈতিক দলের পেছনে, তাহলে সেটি কারা দিচ্ছে, কোত্থেকে আসছে? আমি বলতে পারি যে এটা দুই ভাবে হচ্ছে। একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ যারা সরকারের সাথে আছে উপদেষ্টারা, তাদের পক্ষ থেকে বিশাল একটা সাপোর্ট, তারা তাদের পক্ষ থেকে ধরেন কোটি কোটি টাকা এখানে ব্যয় করছে, দিচ্ছে। আরেকটা হচ্ছে এটার পেছনে যে কোনো একটা বাহিরের যে কোনো একটা শক্তি এখানে অনেক টাকা বিনিয়োগ করছে যে এই দলটা উঠে আসুক। তারা তাদের যারা এজেন্ট ছিল সেই এজেন্টদের মাধ্যমে তারা তাদের মতো করে চাচ্ছে যে এই শক্তিটা উঠে আসুক, দেশপ্রেমিক শক্তি না হয়ে এটা একটা এজেন্ট ভিত্তিক শক্তি হয়ে যায়। এটা আমার মনে হচ্ছে যে এটাও হতে পারে। আর একটা কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে সাপোর্ট আছে, সেটা ওপেন। কিন্তু আপনি যদি পর্দার আড়ালে বলেন, গোপনে বলেন যে কি হচ্ছে, তা আমি মনে করবো যে এরকম একটা বহির্বিশ্বের একটা সাপোর্ট আছে। এখন সেটা কিভাবে আছে, কে নিচ্ছে, সেটা তো আর আমি বিশ্লেষণ করবো না, সেটা আপনাদের সাংবাদিকদের দায়িত্ব, আপনারা যারা বের করবেন। সাপোর্ট দিচ্ছে বহিঃশক্তি যদি আমরা বলি, অথবা যারা অর্থ বিনিয়োগ করছে, নিশ্চয় তাদের একটি টার্গেট আছে, কোনো ধরনের স্বার্থ ছাড়া তো তারা বিনিয়োগ না করছে না, না। অবশ্যই তাদের টার্গেট হচ্ছে আগামী দিনে এই নতুন দল যদি ক্ষমতায় আসার উপক্রম তারা করতে পারে, তাহলে তারা তাদের এজেন্ডা সার্ভ করবে, জনমানুষের এজেন্ডা না করে। যেমনি ভাবে এই সরকার জুলাই আগস্টের বিপ্লবীদের এজেন্ডা সার্ভ করছে না, ঠিক একই ভাবে তারা বাংলাদেশের রাজনীতিতে ধরেন আওয়ামী লীগের পরে, আওয়ামী লীগ যেহেতু হারিয়ে গেছে, তো তারা তো একটা রাজনৈতিক দলকে তাদের ধরেন এজেন্ট হিসেবে রাখতে হবে। তো সেখানে তারা অনেক দল খুঁজতেছে, অনেক ইয়ে করতেছে, নতুন দলের মধ্য থেকেও যদি তাদের ধরেন ব্যাটে বলে মিলে যায়, তাহলে তারা সেটাকে চাপড় দিয়ে নিয়ে যাবে এবং তারা চাইবে যে এটা ক্ষমতা আসুক, তাহলে তাদের উদ্দেশ্য চার্ব হবে। কারণ বাংলাদেশে একটা দেশপ্রেমিক সরকার থাকুক, একটা জনগণের সরকার থাকুক, সেটা আমি একদম স্পষ্ট করে বলছি। র চায় না, সিআইও চায় না, মোসাদও চায় না, কোন গোয়েন্দা সংস্থা চায় না যে বাংলাদেশে একটা দেশপ্রেমিক সরকার হোক। কেননা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ থেকে জনগণের সরকার হবে, তখন উন্নত দেশ হয়ে যাবে। উন্নত দেশ হয়ে গেলে এই দেশের কোনো মানুষ আর কারো এজেন্ট হয়ে রাজনীতি করবে না। কিন্তু বহির্বিশ্বের বড় বড় শক্তিগুলো চায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এজেন্ট হয়ে রাজনীতি করুক, অর্থাৎ তারা ওই শক্তির এজেন্ডা সার্ভ করবে, জনগণের সাথে জাস্ট আইওয়াস, জনগণকে ব্যবহার করবে। আপনি রয়ের কথা উচ্চারণ করলেন, সিআইএ এর কথা বললেন, মোসাদের কথা বললেন, আইএসআই শব্দটা কি মানে মনে পড়লো না, নাকি আইএসআই এর সঙ্গে রয়েছে? না, আমি মনে করি যে পাকিস্তান ধরেন ওইভাবে এই বাংলাদেশের রাজনীতিতে ওইরকম তাদের গোয়েন্দা সংস্থার ওইরকম সক্ষমতা নেই।
এবং ওয়ার্ল্ড ওয়াইডও তাদের ধরেন ওই রকম সক্ষমতা নেই যে তারা বাংলাদেশ নিয়ে অত মাথা ঘামাবে, কারণ দীর্ঘদিন তাদের গ্যাপ ছিল বাংলাদেশের সাথে সুসম্পর্কের। তো সেই জায়গায় আমি প্রধান 3টি বহির্বিশ্বের শক্তিকে বলছি, যে আমেরিকা, ইসরায়েল এবং আমরা ভারত। শুনছি যে আইএসআই বেশি এখানে ভূমিকা রাখছে এই দেশে, বা 5 আগস্টের পর, পরিবর্তনের পর, এটা অনেকে বলছেন। না, এটা আমি মনে করি, আমার ক্ষুদ্র বিশ্লেষণ, আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকাংশে সঠিক না, এটা সঠিক না। আহ, নতুন ছাত্র সংগঠনকে কেন্দ্র করে আমরা আজকে আলোচনা করছি। সেই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই, শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তারা বাইরে রাখছে নতুন যে কমিটি, কেন্দ্রীয় কমিটি, সেখান থেকে, নাকি আরো কোনো বিষয় আছে, অর্থ ভাগাভাগি অথবা নারীদেরকে সঠিক অবস্থান না দেওয়া, তাদেরকে সঠিকভাবে সম্মানিত না করা কমিটিগুলোতে, আর কি কি বিষয় কাজ করছে? মানে আপনি আমি এখানে আমি মনে করি যে ভাই, আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা 2012 সাল থেকে রাজনীতি করে আসছি, তো সেই জায়গা থেকে জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা বরাবরের মতোই আছে। জনগণ জানতে চায় যে নতুন কিছু যখন হয়, তখন জনগণ জানতে চায় যে সিনিয়ররা কি বলে, যারা আগে রাজনীতি করছে তাদের মতামত কি। তা আমি এই জন্য জনগণকে কোনো ভুল তথ্য দিয়ে আমি বিভ্রান্ত করতে চাচ্ছি না। আমি শুধু আপনাকে, আপনার এই শোর মাধ্যমে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দেখুন, এই প্ল্যাটফর্মটা বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম বিতর্কিত হয় নাই। আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, আমাদের প্ল্যাটফর্মে এত বিতর্কিত হয় নাই, আমাদের বিরুদ্ধে এত এলিগেশন আসে নাই তখন। ডাকসু ইলেকশনের পরে হয়তো নূর ব্যক্তিগতভাবে কিছু এলিগেশনের শিকার হয়েছে, কিন্তু আফটার অল আপনি যদি ধরে দেখেন, যারা আন্দোলনের সময় ছিল 18 কোটা আন্দোলনে, এখন পর্যন্ত আপনি তাদের একদম নৈতিক স্খলন হয়েছে এমন বড় বড় এলিগেশন দিতে পারবেন না, যে এলিগেশন গুলো এত অল্প সময়ের মধ্যে এই সমন্বয়কদের, ধরেন এই সমন্বয়কদেরকে নিয়ে মানুষ বলছে। এটা কেন বলছে? আপনি যারা আন্দোলনে ছিল, আমি যদি ধরেন আপনাকে বলি, তারা কি কোনো অর্থের লোভে গুলির কাছে বুক পেতে দিয়েছেন? আপনাকে যদি বলে 50 কোটি টাকা দিব, আপনি কি গুলির সামনে বুক পেতে দিবেন? দেবেন না। আপনি দেশপ্রেমের ভিত্তিতে স্বৈরাচার খুনি হাসিনা যাবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এই দায়বদ্ধতা নিয়ে আপনি একটা আদর্শের ভিত্তিতে আন্দোলনটা করেছেন, বিদায় আপনি গুলির সামনে আমরা বুক পেতে দিয়েছি। ক্লাস 6 এর বাচ্চা, ক্লাস 4 এর বাচ্চা গুলির সামনে বুক পেতে দিয়েছে। তো তাদেরকে নিয়ে, সারা দেশের বিপ্লবীদেরকে নিয়ে যদি আপনি একটা রাজনৈতিক দল করেন, একটা ছাত্র সংগঠন করেন, সেইটাকে তো আপনি পুঁজি করে ধান্দা করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। আপনি বিক্রি করতে পারবেন তখনই যখন সুবিধাবাদীদেরকে নিয়ে আপনি পথ চলবেন। ঠিক এই যে কয়েকটা প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, সেম কাজটা হয়েছে। যারা সত্যিকার অর্থে আন্দোলন করেছে, যারা অরিজিনাল সমন্বয়ক বিপ্লবী, তাদেরকে দূরে রেখে সুবিধাবাদী গ্রুপকে সামনে নিয়ে এসে তারা তাদের মতো করে চলছে। কারণ বিপ্লবী যদি আপনার সাথে থাকে, অরিজিনাল সমন্বয়ক, আপনি তো ভাই আপনার মতো করে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারবেন না, এটা হয় না। তাহলে তারা পদত্যাগ করবে। এটা বুঝতে পেরেই তারা তাদের মতো করে, নিজেদের মতো করে একটা রূপরেখা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর চালিয়ে দিচ্ছে। এটা আমি মনে করি জাতির জন্য খুবই দুর্ভাগ্য। শেষ প্রশ্নটি করতে চাই, প্রথম যে প্রশ্নটি ছিল তারই সাপ্লিমেন্টারি এটি। আমরা দেখলাম যে আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত বেরিয়ে গেল, তারা দলে থাকছে না ঘোষণা দিয়েছে, এবং এই দলের শুরু থেকে অনেক বিভক্তি। সর্বশেষ আমরা বুধবার দেখলাম যে তাদের যে ছাত্র সংগঠন, আপনি যদি জানালেন যে তাদের ছাত্র সংগঠন, সেখানে তুমুল সাংঘর্ষিক অবস্থার মধ্য দিয়ে নতুন দলের, নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। শুক্রবার যেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এর আগে কি আরো অনেক কোনো কিছু আমাদেরকে দেখতে হবে, মানে অপ্রীতিকর কিছু, মানে তেমন কোনো আশঙ্কা রয়েছে কিনা? অবশ্যই আশঙ্কা রয়েছে। সেখানে ধরেন নতুন যে দল হচ্ছে, এই দল কোনো আদর্শের ভিত্তিতে হচ্ছে না। তারা স্পষ্ট করে বলছে না যে তারা এই আদর্শ ধারণ করে। আদর্শের ভিত্তিতে হচ্ছে না যেহেতু, তো সেখানে কিসের ভিত্তিতে হচ্ছে? সেখানে ধরেন এই নতুন দল, আমি যদি বলি যে 18 আপনার মনে যদি থাকে, 18 সালের জাতীয় ঐক্যফ্রন্টের কথা আপনার মনে আছে? বিভিন্ন মতাদর্শের লোক একসাথ হয়ে একটা ঐক্যফ্রন্ট গড়ে তুলছে, যেটা সারভাইভ করে নাই, আন্দোলনও করতে পারে নাই, পরবর্তীতে সারভাইভ করে নাই। এই নতুন দলের অবস্থা হচ্ছে সেম। এখানে কিছু আছে এজেন্ট, কিছু আছে আপনার বিপ্লবী,
কিছু আছে অর্থলোভী, কিছু আছে ক্ষমতালোভী, সব একসাথে হয়ে যখন কোনো আদর্শকে সামনে না নিয়ে আসবে, খুব বেশি দিন তারা পথ চলতে পারবে না। দেন নতুন দল হওয়ার আগে দুইজন ঘোষণা দিচ্ছে আমরা থাকবো না, হওয়ার পরে আপনি দেখবেন যে অনেকে ঘোষণা দিয়ে বের হয়ে যাচ্ছে, মারামারি লেগেই থাকছে তাদের মধ্যে। এটা কেন হবে? এটা হবে তারা যখন নৈতিকভাবে তাদের স্খলন হবে, তখন আপনি এগুলো দেখতে পারবেন। কিন্তু জাতি তো এগুলো বিরক্ত ভাই। সবাই একসাথে আন্দোলন করেছে কি মারামারি করার জন্য? বারবার মারামারি করবে, বারবার রাজপথে যাবে, ব্লেম গেম করবে, এই ধরনের জিনিস থেকে আমি মনে করি যে জনগণ এখন বিরক্ত হচ্ছে, এবং জনগণের প্রতি দায়বদ্ধতা যাদের আছে তারা জনগণকে নিয়ে রাজনীতি করবে, কোনো এজেন্ট হয়ে না। এবং আমি আপনাকে আরেকটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে অনেক, আমি নাম বলে ছোট করছি না, অনেক বড় বড় এই যে আমাদের এখন যে বিপ্লবীরা আছে তাদের থেকে আরো রথীরা বিভিন্ন এজেন্ডা সার্ভ করার জন্য রাজনৈতিক দল করেছে। তাদের দলের বর্তমান অবস্থা কি সেটা থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি যে নতুন দল জনগণের কাতারে যদি যায়, জনগণের সাথে রাজনীতি করে, তাহলে তারা সারভাইভ করবে। আদারওয়াইজ তারা ছোট্ট একটা ব্যানার, একটা কেন্দ্রীয় সংগঠন নিয়েই সারা জীবন চলতে হবে। তারপর আমরা আশা করি নতুন দলটি যেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের জন্য আমরা শুভকামনা জানাতেই পারি নাকি? না, তাদের জন্য তো আমাদের অবশ্যই শুভকামনা। তারা যেন সত্যিকার অর্থে বিপ্লবীদেরকে নিয়েই এই নতুন দলটা ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আরও দেখতে পেয়েছেন সমন্বয়ক সার্জিস আলম এবং উপদেষ্টা নাহিদকে গণধোলাই এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা সত্য না, এটা একটা গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, আমাদের ফুল ভিডিও দেখবেন সম্পূর্ণ এবং সঠিক তথ্য জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে জানতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।